বৈযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব উর্দু সাহিত্যিক সাদাত হাসান মান্টোর গল্প টিটওয়াল কা কুত্তা। গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সঞ্চারী সেন। শিরোনাম দিয়েছেন টিটওয়ালের কুত্তা। গল্পটি লেখা হয়েছে 1951 সালে। কিছুদিন হলো দুপক্ষের সেনারাই নিজেদের অঞ্চলের মধ্যেই জমাট বেঁধেছিল। দিনের মধ্যে কয়েকবার এদিক ওদিক থেকে 10-12টা ফায়ারিং হয়ে যেত, কিন্তু তার সঙ্গে আহত মানুষের আর্তনাদ ভেসে আসত না। ঋতু ছিল মনোরম, হাওয়ায় বুনো ফুলের গন্ধ, পাহাড়ে চড়াইয়ে ঢালে যুদ্ধ সম্পর্কে অচেতন প্রকৃতি তার স্বভাবগত লীলা খেলায় মশগুল ছিল। পাহাড়ি পায়রারা একই রকমভাবে উড়ে বেড়াচ্ছিল, ফুল ফুটেছিল। মধুলোভী অলস মক্ষিকারা আগের মতোই গুনগুন করতে করতে ফুলের মধু পান করছিল। পাহাড়ে যখন কোনো ফায়ারিংয়ের আওয়াজ প্রতিধ্বনিত হতো, তখন পায়রারা চমকে উঠে উঠতে থাকত। মনে হতো যেন সেতারের ভুল তারে হাত পড়ে গিয়ে এক শ্রুতি বিদারক ধ্বনি সৃষ্টি হয়েছে। পাহাড়ের এই অঞ্চলে সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুর সময়টা খুব রঙিন হয়ে উঠেছিল। শীত ও গ্রীষ্মের সম্মিলনে প্রকৃতি পবিত্রতার প্রসাদ লাভ করেছিল। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা সাদা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছিল মনের আনন্দে। পাহাড়ি মোর্চায় দুতরফের সিপাহীরাই কিছুদিন যাবৎ বড়ই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল লড়াইয়ের কোনো ফয়সালা না হওয়ার কারণে। এই বিরক্তি থেকে রেহাই পেতে তারা কবিতা আওড়াতে শুরু করেছিল। সে কবিতা কেউ শুনুক বা নাই শুনুক, তারা নিজেরাই গুনগুন করত। পাথুরে জমিতে চিত কিংবা উপুর হয়ে শুয়ে কখনো বা হুকুম হলে 2-1 রাউন্ড গুলিও চালিয়ে দিত। দুটি সেনাবাহিনী নিরাপদ জায়গাতেই অবস্থান করছিল। দুতরফেরই গুলিপূর্ণ বেগে পাথুরে ঢালে ঠক্কর খেয়ে চিত হয়ে পড়ত। যে দুটি পাহাড়ের আড়ালে সেনাবাহিনী মজুদ ছিল, সে দুটির দৈর্ঘ্য মোটামুটি একই রকম। মাঝে একটি ছোট সবুজ উপত্যকা, যার বুকের ওপরে একটি জলস্রোত মোটা একটা সাপের মতো শুয়েছিল। এই অঞ্চলে উড়োজাহাজের উপদ্রব ছিল না, দুদলের কারো কাছেই কামানও ছিল না, তাই দুপক্ষই নিশ্চিন্তে আগুন জ্বালাত। সেখান থেকে ধোঁয়া উঠে পরস্পরের বায়বীয় শরীরের সঙ্গে মিলে মিশে যেত। রাত্রে নিশ্ছিদ্র নীরবতা থাকত, তাই একে অপরের কোনো রসিকথায় হেসে ওঠার আওয়াজ শুনতে পেত। কখনো কেউ ঝোঁকের মাথায় গান ধরলে তার আওয়াজ রাত্রির নৈশব্দের ঘুম ভাঙিয়ে দিত। তখন একের পর সুরেলা প্রতিধ্বনি ভেসে আসত, মনে হতো পাহাড় যেন গানের তালিম নিচ্ছে। সেদিন চায়ের পাট শেষ হয়ে গিয়েছিল। পাথরের চুল্লিতে ডুমুর কাঠের কয়লা প্রায় ঠান্ডা হয়ে এসেছিল। আকাশ ছিল নির্মেঘ, আবহাওয়া থমথমে, বাতাসে ফুলের গন্ধ ছিল না। মনে হচ্ছিল যেন প্রকৃতি রাত্রিতে তার আতরদান বন্ধ করে দিয়েছে। কেবল ডুমুর কাঠের গন্ধ ভেসে আসছিল, তবে সেও কিছু অসহনীয় ছিল না। সকলে কম্বল জড়িয়ে শুয়েছিল, তবে সামান্য ইশারাতেই উঠে লড়বার ও মরবার জন্য তৈরি ছিল। জমাদার হরনাম সিং নিজে ছিল পাহারায়। ওর ঘড়িতে 2টো বেজে গেলে ও গুন্ডা সিংকে জাগিয়ে দিয়ে পাহারায় মোতায়েন করে দিল। ওর ইচ্ছে হলো খানিকক্ষণের জন্য একটু ঘুমিয়ে নেয়, কিন্তু শোয়ার পরে মনে হলো ঘুম যেন আকাশের তারার মতো দূরে চলে গেছে। চিত হয়ে শুয়ে হরনাম সিং আকাশের দিকে চেয়ে গুনগুন করতে লাগল, জুত্তিলিনিয়া সিতারিওয়ালি সিতারিয়াওয়ালি ওয়ে হরনাম সিংহা। গান গাইতে গাইতে হরনাম সিংয়ের মনে হতে লাগলো যেন আকাশে নক্ষত্রখচিত জুতো ঝিলমিল ঝিলমিল করছে। গানটা পুরোটা গেয়ে হরনাম সিং মৃদু হাসল। তারপর যখন বুঝল যে সত্যি ঘুম আর আসবে না, তখন উঠে সবাইকে জাগিয়ে দিল। গানের মধ্যে নারীর উল্লেখ ছিল। শব্দগুলো ওর মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছিল। হরনাম চাইছিল আবল তাবল গল্প করে কাঙ্ক্ষিত রসাস্বাদন করতে। কথাবার্তা শুরু অবশ্যই হলো, কিন্তু তা চলতে লাগলো অসংলগ্নভাবে। ওখানে সবচেয়ে কম বয়সী ফৌজি বান্তা সিং, অসাধারণ কণ্ঠের অধিকারী, সকলের চেয়ে একটু দূরে বসেছিল। সবার হালকা কথাবার্তার মাঝখানেই সে হীর রামঝার প্রেমের গান গাইতে লাগল। প্রথমে হীরের জবানি, পরে রামঝার। গাইতে গাইতে যেমন হঠাৎ শুরু করেছিল, তেমনিভাবে থেমেও গেল। মনে হতে লাগলো
ভস্মাচ্ছাদিত পাহাড়ও যেন অকস্মাৎ বিষণ্ণতার চাদর গায়ে জড়িয়ে নিয়েছে। হরনাম সিং খানিক বাদে কোনো এক অনির্দিষ্ট অস্তিত্বকে গালি দিয়ে আবার শুয়ে পড়ল। কিছু পরে রাতের প্রায় শেষ প্রহরে হঠাৎ একটা কুকুরের ডাক শোনা গেল। সবাই চমকে উঠল। আওয়াজটা কাছেই ছিল। জমাদার হরনাম সিং উঠে বসে বলল, কে ডাকে? কুকুরটা ফের ডাকল। এবার আওয়াজটা এলো আরো কাছ থেকে। কিছুক্ষণ বাদে ঝোপের মধ্যে একটু আলোড়ন দেখা দিল। বান্তা সিং সেদিকে এগিয়ে গেল। ফিরে এলো যখন, তখন ওর কোলে একটা বেওয়ারিশ কুকুর। ওটার লেজ নড়ছিল। বান্তা হেসে বলল, জমাদার সাহেব, আমি এখানে গিয়ে হুকুম বলাতেও বলল ওর নাম চাপ্পর ঝুনঝুন। সকলে হাসতে লাগলো। জমাদার হরনাম সিং কুকুরকে ডাকল, ইধরা চাপ্পর ঝুনঝুন। কুকুরটার লেজ নাড়তে নাড়তে হরনামের দিকে এগিয়ে গেল। সেটার ধারণা হয়েছিল যে তাকে কিছু খেতে দেয়া হয়েছে, তাই পাথুরে জমিটায় নাক লাগিয়ে গন্ধ শুকতে লাগল। হরনাম সিং ওর থলে থেকে একটা বিস্কুট বার করে কুকুরটার দিকে ছুঁড়ে দিল। কুকুরটা একটু শুকিয়ে নিয়ে খাওয়ার জন্য মুখ খুলতে গেলেই হরনাম সিং ঝটিতি সেটা আবার তুলে নিয়ে বলল, দাঁড়া দাঁড়া, তুই আবার পাকিস্তানি না তো? সবাই হাসল। সর্দার বান্তা সিং এগিয়ে এসে কুকুরটার পিঠে হাত বুলিয়ে বলল, না জমাদার সাহেব, চাপ্পর ঝুনঝুন হিন্দুস্তানি। জমাদার হরনাম সিং হাসল। কুকুরের মুখোমুখি হয়ে বলল, নিশানা দেখা। কুকুরটার লেজ নাড়ল। হরনাম সিং এবার জোরে হাসল। এটা কোনো চিহ্নই না, সব কুকুরই লেজ নাড়ে। বান্তা সিং কুকুরের নাড়ানো লেজ ধরে বলল, বেচারা শরণার্থী। জমাদার হরনাম সিং বিস্কুট ছুঁড়ে ফেলল। কুকুরটার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলল সেটা। একজন জওয়ান বুটের পাশটা দিয়ে মাটিতে গর্ত করতে করতে বলল, এখন থেকে কুকুরদেরও হিন্দুস্তানি বা পাকিস্তানি হতে হবে। জমাদার এরপর তার থলে থেকে আর একটা বিস্কুট বার করে বলল, পাকিস্তানিদের মতো পাকিস্তানি কুকুরদেরও গুলি করে মারা হবে। একজন সোচ্চারে স্লোগান দিল, হিন্দুস্তান জিন্দাবাদ। কুকুরটা দ্বিতীয় বিস্কুটটা খাওয়ার জন্য এগিয়ে গিয়েছিল। স্লোগান শুনে ভয় পেয়ে পিছিয়ে এলো। ওর লেজটা দুপায়ের ফাঁকে ঢুকে গেল। জমাদার হরনাম সিং আবার হাসল। নিজেদের স্লোগান শুনে ভয় পাওয়ার কি আছে চাপ্পর ঝুনঝুন? খেয়ে নে, আর একটা খা। সে থলে থেকে আরেকটা বিস্কুট বার করে কুকুরটাকে দিল। কথায় কথায় রাত কেটে গেল। সূর্য উদয় হবে বলে মনস্থ করতেই চারদিক আলোকিত হয়ে উঠল। ঠিক যেমন বোতাম টেপবার ফলে বিজলি বাতি জ্বলে ওঠে, সেভাবেই সূর্যের কিরণ দেখতে না দেখতে এই টিটওয়াল নামের পাহাড়ি এলাকাটিতে ছড়িয়ে পড়ল। এই অঞ্চলে বেশ কিছুদিন হলো লড়াই জারি রয়েছে। এক একটা উপত্যকার জন্য ডজন খানেক সেনা যান গিয়েছে, তবু কোনো চূড়ান্ত ফয়সালা হয়নি। আজ এই অঞ্চল এর দখলে তো কাল দুশ্মনের, পরদিন আবার এক কবজায়, তারপর আবার ওর। এভাবেই হাত বদল হয়ে চলেছে। জমাদার হরনাম সিং চোখে দূরবীন লাগিয়ে এদিক ওদিক পর্যবেক্ষণ করছিল। সামনের পাহাড়ে পেছন থেকে ধোঁয়া উঠছিল। এর অর্থ হলো ওই যে ওদিকে চা ইত্যাদির বন্দোবস্ত হচ্ছে। এদিকেও জলখাবার তৈরির তোড়জোড় শুরু হয়েছিল। উনুনের আগুন উস্কে দেওয়া হয়েছিল। খুব সম্ভব ওদিক থেকেও এদিকে ধোঁয়া দেখা যাচ্ছিল। সকালের খাবার থেকে সব জওয়ানে একটু একটু করে কুকুরটিকে দিল। সে খেলো খুব পেট ভরে। সকলেরই কুকুরটিকে বেশ পছন্দ হয়েছিল। ওর সঙ্গে বন্ধুত্বও হয়ে গিয়েছিল। আসলে কুকুরটি আসার ফলে সকলের মধ্যেই বেশ একটা আলোড়ন দেখা দিয়েছিল। খানিক বাদে বাদেই সকলে ওকে চেঁচিয়ে চাপ্পর ঝুনঝুন নামে ডাকছিল, ডেকে আদর করছিল। গধূলিবেলায় অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর সুবেদার হিম্মত খান তার মোটা গোঁফজোড়া, যে গোফের আড়ালে অসংখ্য কাহিনী লুকিয়েছিল, চুমড়োতে চুমড়োতে টিটওয়ালের নকশা পরখ করছিল। তার পাশেই বসেছিল ওয়্যারলেস অপারেটর। সে প্লেটুন কমান্ডারের কাছ থেকে সুবেদারের জন্য উপদেশ সংগ্রহ করছিল। একটু দূরে একটা পাথরে হেলান দিয়ে বন্দুক হাতে বসে বশির আপন মনে গুনগুন করছিল। গান গাইতে গাইতে বশিরের কণ্ঠ একটু উচ্চকিত হয়েছিল। এমন সময় সুবেদার হিম্মত খানের পুরুষ কণ্ঠ শোনা গেল, ওয়ে, তুই সারা রাত কোথায় ছিলি? বশির জিজ্ঞাসু চোখে হিম্মত খানের দিকে তাকালো। দেখল সে আর কাউকে এই প্রশ্নটা করেছে। বল ওয়ে। বশির দেখল একটু দূরে সেই বেওয়ারিশ কুত্তাটা বসে আছে, যেটা কিছুদিন আগে ওদের মোর্চায় অনাহূত অতিথির মতো এসেছিল আশ্চর্যজনকভাবে এবং টিকেও গিয়েছিল।
বসির মৃদু হেসে কুকুরটার মুখোমুখি বসে সেই গানটির প্রথম পংক্তিটি গাইতে লাগল, যেটি সে এতক্ষণ গুনগুন করছিল। কুকুরটা জোরে জোরে লেজ নাড়াতে লাগল। মনে হলো পাথুরে জমিতে কেউ ঝাড়পোঁছ করা শুরু করেছে। হিম্মত খান একটা পাথর উঠিয়ে কুকুরটার দিকে ছুঁড়ে দিল, বলল, শালা লেজ নাড়ানো ছাড়া আর কিছু জানে না। বসির কুকুরটাকে গভীর অভিনিবেশ সহকারে দেখল, বলল, এটার গলায় ওটা কি বাঁধা? ও কিছু করবার আগেই আরেকজন জওয়ান কুকুরটাকে তুলে নিয়ে ওর গলায় বাঁধা দড়িটা খুলল। ওতে একটা কার্ডবোর্ডের টুকরো আটকানো ছিল, যাতে কিছু লেখাও ছিল। সুবেদার হিম্মত খান টুকরোটা হাতে নিয়ে জওয়ানদের বলল, হিন্দুস্তানিতে লেখা, কেউ পড়তে পারে এখানে? বসির এগিয়ে এসে কাগজটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, একটু পড়তে পারি। সে খুব কষ্টে অক্ষর জুড়ে নিয়ে পড়ল, চাপ্পর ঝুনঝুন। চাপ্পর ঝুনঝুন, সেটা আবার কি? সুবেদার হিম্মত খান তার ঐতিহাসিক গোঁফ মুচড়ে বলল, কোনো কোডওয়ার্ড হবে? আর কিছু লেখা আছে? বসির হরফ আবিষ্কারে ব্যস্ত ছিল, বলল, হ্যাঁ, এটা এটা হিন্দ হিন্দ হিন্দুস্তানি কুত্তা। সুবেদার হিম্মত খান ভাবতে বসল, এর অর্থ কি? কি পড়েছিলে কথাটা? চাপ্পর চাপ্পর ঝুনঝুন, বসি জবাব দিল। একজন জওয়ান খুব বিচক্ষণের মতো বলল, এর মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। সুবেদার হিম্মত খানেরও কথাটা মনে ধরল। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। বসির কার্ডবোর্ডের ওপর লেখাটা পুরোটা পড়ল, চাপ্পর ঝুনঝুন, এটি একটি হিন্দুস্তানি কুত্তা। সুবেদার হিম্মত খান ওয়্যারলেস সেট নিল, কানে হেডফোন লাগিয়ে নিজে প্লেটুন কমান্ডারের সঙ্গে কুকুরের বিষয়ে কথা বলল। ওটা কিভাবে এসেছিল, কিভাবে কদিন রয়ে গিয়েছিল, তারপরে কিভাবে হঠাৎই সারা রাতের জন্য গায়েব হয়ে গিয়েছিল, আবার ফিরে এলো যখন গলায় দড়ি ছিল, তাতে এক টুকরো কার্ডবোর্ড আটকানো। সেটাই যে অনুচ্ছেদটি লেখা ছিল, সেটি সে বেশ কয়েকবার ওয়্যারলেসে আওড়ালো, যদিও কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। বসির একটু দূরে কুকুরটির সঙ্গে বসেছিল, কখনো সেটাকে জড়িয়ে ধরে, কখনো ভয় দেখিয়ে বারবার জানতে চাইছিল গতরাতে সে কোথায় ছিল, ওর গলায় কার্ডবোর্ডের টুকরোই বা কে বেঁধেছে। কিন্তু কুকুরটার কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর মিলল না। যাই প্রশ্ন করা হোক, জবাবে কুকুরটি তার লেজ নাড়তে লাগল। শেষ পর্যন্ত বসির রাগের চোটে ওটাকে দু হাতে ধরে বেশ করে ঝাঁকিয়ে দিল। ব্যথা পেয়ে কুকুরটা কেউ কেউ করে উঠল। ওয়্যারলেস সেট থেকে বিযুক্ত হয়ে সুবেদার হিম্মত খান কিছুক্ষণ টিটওয়ালের নকশাটা ভালো করে দেখল। তারপর যেন কোনো সিদ্ধান্ত নিয়েছে তেমনভাবে উঠে সিগারেটের কৌটোর ঢাকনা খুলে বসিরকে দিল, বলল, বসিরে, এর ওপর গুড়মুখিতে লেখ, সব পোকামাকড়ের দল। বসির সিগারেটের ডিব্বার ঢাকনার কার্ডবোর্ডটি হাতে নিয়ে বলল, কি লিখব সুবেদার সাহেব? সুবেদার হিম্মত খান গোফে একটা মোচড় দিয়ে ভাবতে শুরু করল। লেখো, লিখে দে কিছু একটা। কথা বলে সে পকেট থেকে পেন্সিল বার করে বসিরকে দিল, বলল, কি লেখা উচিত? বসির পেন্সিলে ঠোঁট লাগিয়ে ভাবতে থাকে, তারপর প্রশ্নের সুরে বলে, সুপার শুনশুন। তারপরে নিশ্চিত হয়ে বলতে থাকে, ঠিক। চাপ্পর ঝুনঝুনের জবাব সুপার শুনশুনই হবে। শিখগুলো মায়ের নাম পর্যন্ত ভুলে যাবে। বসির সিগারেটের ডিব্বার ওপর পেন্সিল বোলালো দৃঢ়ভাবে, সুপার শুনশুন। 16 আনা ঠিক লিখেছিস, লিখে যা, সুপার শুনশুন। কথা বলে সুবেদার হিম্মত খান অট্টহাসি হাসল। তারপর লেখ, এটা পাকিস্তানি কুত্তা। হিম্মত খান বসিরের হাত থেকে কাগজটা নিয়ে পেন্সিল দিয়ে মাঝখানটা ফুটো করে তাতে দড়িটা ঢুকিয়ে কুকুরটার কাছে গিয়ে বলল, যা, এটা নিয়ে যা তোর বাচ্চাদের কাছে। কথা শুনে উপস্থিত জওয়ানরা হাসল। সুবেদার হিম্মত খান কুকুরটার গলায় রশিটা বেঁধে দিল। ওটা সমানে লেজ নাড়তে লাগলো। তারপর সুবেদার ওটাকে কিছু খেতে দিল। খুব একটা উপদেশের স্বরে বলল, দেখো দোস্ত, গাদ্দারি করো না যেন। মনে রেখো, বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। কুকুরটা লেজ নাড়াতে থাকলো। ওর খাওয়া হয়ে গেলে সুবেদার হিম্মত খান দড়ি ধরে টানতে টানতে কুকুরটাকে পাহাড়ের একমাত্র পাক দণ্ডিটির দিকে নিয়ে গেল। বলল, যাও, আমাদের চিঠি দুশমনদের কাছে পৌঁছে দাও, কিন্তু ফিরে আসবে, এটা তোমার সর্দারের হুকুম, বুঝলে? কুকুরটা লেজ নাড়ালো,
তারপর আস্তে আস্তে সেই পাকদণ্ডি, যা পাক খেতে খেতে নিচে উপত্যকার বুকে নেমে গেছে, সেটি ধরে চলতে থাকল। সুবেদার হিম্মত খান তার বন্দুক উঠিয়ে আকাশে একটা ফায়ার করল। গুলির আওয়াজ ও তার প্রতিধ্বনি ওদিকের ভারতীয় সেনার কানেও পৌঁছল। তারা এর অর্থ বুঝতে পারল না। জমাদার হরনাম সিং কী কারণে যেন সকাল থেকেই খারাপ মেজাজে ছিল। গুলির আওয়াজে মেজাজ আরও খারাপ করে ফেলল সে। পাল্টা ফায়ারিংয়ের আদেশ দিল। সুতরাং কিছুক্ষণ ধরে দুতরফ থেকেই অকারণ গোলাবর্ষণ চলল। তারপর এই কার্যকলাপে নিজেই বিরক্ত হয়ে গিয়ে হরনাম সিং ফায়ারিং বন্ধের হুকুম দিয়ে দাড়িতে চিরুনি চালানো শুরু করল। সে কাজ শেষ হলে সে বড়ই নৈপুণ্যের সঙ্গে জালের মধ্যে চুলগুলো সাজিয়ে নিয়ে বান্তা সিংকে জিজ্ঞেস করল, ওয়ে বান্তা সাইয়া, চাপ্পর ঝুনঝুন কোথায় গেল? বান্তা সিং ডুমুর গাছের শুকনো কাঠের কণা নখ থেকে ছাড়াতে ছাড়াতে বলল, দেখছি না তো জমাদার সাহেব, কুত্তাটার ঘি হজম হয়নি। বান্তা সিং প্রবাদটার অর্থ বুঝল না, অবাক হয়ে বলল, আমরা ওকে কোনো ঘিয়ের জিনিস খাওয়াইনি তো। এ কথা শুনে জমাদার হরনাম সিং জোরে জোরে হাসল। বলল, ওরে মূর্খ, তোর সাথে কথা বলা মানে সময় বরবাদ করা। ইতিমধ্যে যে সিপাহী পাহারায় ছিল এবং দূরবীন লাগিয়ে এদিক ওদিক দেখছিল, সে চেঁচিয়ে বলল, ও আসছে। সকলে সচকিত হলো। হরনাম সিং জিজ্ঞেস করল, কে? প্রহরারত সিপাহী বলল, কি নাম ছিল ওটার? চাপ্পর ঝুনঝুন। চাপ্পর ঝুনঝুন? এই বলে জমাদার হরনাম সিং উঠে দাঁড়ালো। কি করছে? সিপাহী বলল, আসছে। হরনাম সিং ওর হাত থেকে দূরবীন নিয়ে দেখতে শুরু করল। এদিকেই আসছে, গলায় রশি বাঁধা। কিন্তু ওটা তো ওদিক থেকে আসছে, দুশ্মনদের দিক থেকে। এ কথা বলে সে কুকুরটার মাকে একটা খুব ভারী গালাগাল দিল। এরপর বন্দুকটা তুলে নিয়ে ল্যাচ আটকে ট্রিগার টিপে দিল। নিশানা লক্ষ্যভ্রষ্ট হল। গুলিটা কুকুরটার কিছু আগে পাথরের জাল উড়িয়ে জমিতে প্রথিত হল। কুকুরটা থমকে গেল। অন্য প্রান্তে সুবেদার হিম্মত খান দূরবীন দিয়ে দেখছিল। কুকুরটা পাকদণ্ডিতে দাঁড়িয়ে আছে। একটা ফায়ার হওয়াতে ওটা লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে এলো, হিম্মত খানের সেনাবাহিনীর দিকে। সে চেঁচিয়ে বলল, বাহাদুররা ভয় পায় না, ফিরে যা, যা। এই বলে সে কুকুরটাকে ভয় পাওয়ার জন্য একটা ফায়ার করল। কুকুরটা আবার দাঁড়িয়ে পড়ল। ওদিক থেকে জমাদার হরনাম সিং বন্দুক চালালো। গুলি কুকুরটার কানের ওপর দিয়ে সনসন করে উড়ে গেল। ওটা জোরে জোরে নিজের দুটো কান নাড়তে লাগলো। এদিক থেকে সুবেদার খান দ্বিতীয় গুলিটা চালালো। সেটা ওর সামনের পায়ের পাশে পাথরে গেঁথে গেল। কুকুরটা বিভ্রান্ত হয়ে একবার ওদিক আর একবার এদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। ওটার দুর্দশা দেখে হিম্মত খান আর হরনাম সিংয়ের প্রভূত আনন্দ হলো। তারা অট্টহাসিতে ফেটে পড়ল। কুকুরটা এবার জমাদার হরনাম সিংয়ের মোর্চার দিকে দৌড়ালো। তা দেখে হরনাম সিং একটা ভারী গাল দিয়ে ভালো করে নিশানার তাক করল। গুলি কুকুরটার পায়ে গিয়ে লাগলো। একটা গগনভেদী আর্তনাদ শোনা গেল। কুকুরটা তার অভিমুখ আবার বদলালো। ল্যাংড়াতে ল্যাংড়াতে সুবেদার হিম্মত খানদের দিকে দৌড়তে লাগলো। তখন ওদিক থেকে আবার ফায়ারিং করা হলো, তবে সে শুধু ভয় পাওয়াবার জন্যেই। হিম্মত খান গুলি করতে করতে চেঁচাতে লাগলো, বাহাদুর জখমের পরোয়া করে না, জান নিয়ে লড়ে যাও, যাও, যাও। কুকুরটা শেষবারের মতো অন্যদিকে ফিরল। ওর একটা পা একেবারেই অকেজো হয়ে গিয়েছিল। অন্য তিনটে পায়ের সাহায্যে কয়েক পায়ে ওদিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে এগোলো। জমাদার হরনাম সিংয়ের তাক করা নিশানা থেকে আসা গুলিগুলো এবার ওকে ওখানেই ধূলিসাৎ করে দিল। সুবেদার হিম্মত খান আফসোসের সঙ্গে বলল, শহীদ হয়ে গেছে বেচারা। জমাদার হরনাম সিং বন্দুকের গরম নলে হাত দিয়ে বলল, একটা কুত্তা যেভাবে মরা উচিত সেভাবেই মরেছে।